দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক চিহ্নিত করা হচ্ছে প্রতিবন্ধকতার উৎস। সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব। এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। আর মাত্র আধা ঘন্টা পর প্রধান উপদেষ্টার সাথে বসছেন বিএনপি নেতারা। রাত ৮টায় যাবে জামায়াতে ইসলামী, কমে আসবে দূরত্ব আশা বিশ্লেষকদের। বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণার আহ্বান এনসিপির। দুই ছাত্র উপদেষ্টা দলের কেউ নন বললেন নাহিদ। বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। বগুড়ায় তারুণ্য সমাবেশে নেতা কর্মীদের ঢল। নির্বাচন বাধাগ্রস্ত বা প্রতিরোধের ক্ষমতা নেই কারো, মন্তব্য বিএনপির নেতাদের। নগরে স্থান জনবল সংকট মাথায় রেখে কয়েকটি খামারে ভাগে কোরবানির উদ্যোগ। ঈদের দিন ঘরে পৌঁছে দেয়া হবে মাংস। ট্রাম্প এবং হার্ভার্ড প্রশাসনের দ্বন্দ্বে ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় বিদেশি শিক্ষার্থীরা, পাশে থাকার আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পরাজিত এবং বিদেশি শক্তির ইন্ধনে সরকারকে অস্থির করা হলে জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে প্রতিবন্ধকতা দূর করে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সহায়তার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে আসে নানান প্রস্তাব। এরই মধ্যে রাজপথে নানামুখী দাবি নিয়ে শুরু হয় আন্দোলন। সবশেষ বন্দর, করিডোর ও নির্বাচন ইস্যুতে সেনাপ্রধানের বক্তব্য রাজনীতিতে নতুন বার্তা দেয়। এনসিপি আহ্বায়ক জানান, পদত্যাগ করতে চাইছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে গুঞ্জন চলে গেল 2 দিন। শনিবার একনেক বৈঠকের পর অনির্ধারিত সভা করে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। চলে যাবেন বলেননি, তো পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব। এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। তিনি জানান, সংস্কার করতে গিয়েও অন্তর্বর্তী সরকারকে নানান বাধার মুখে পড়তে হচ্ছে। সেসব দূর করে এগিয়ে যেতে চায় সরকার। এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য সকল রাজনৈতিক দেশের প্রশাসন, বিভিন্ন সংস্থা, বিচার বিভাগ, সবাই কাছে আমরা তাদের সহায়তা চাই। বৈঠক নিয়ে বিকেলে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। এতে বলা হয়, অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য নিয়ে আলোচনা হয় বৈঠকে। পরাজিত ও বিদেশি শক্তির ইন্ধনে সরকারকে অস্থির করা হলে সকল কারণ জনসমক্ষে উত্থাপন করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যমুনায় গিয়েছে বিএনপির প্রতিনিধি দল। সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মনির, সদস্যরা কি এসে পৌঁছেছেন এবং আলোচনার বিষয় নিয়ে আর কি জানা যাচ্ছে? নিঃসন্দেহে সবার চোখ এখানে, একটু বলবেন বিস্তারিত।
অবশ্যই 5 আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে একটা রুদ্ধশ্বাস অবস্থা এবং সরকারের এরকম সবচেয়ে বড় পর্যায়ে এরকম একটা উত্তেজনাকর অবস্থা। আপনি জানেন যে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গত কয়েকদিন আলোচনা হচ্ছে, গণমাধ্যমে এসেছে যে তিনি থাকতে চান না এনসিপির প্রধান নাহিদ হোসেনের বরাত দিয়ে। তো সেই আজকে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের একটা বিবৃতি এসেছে, সেখানেও আমরা দেখছি যে সেখান থেকেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারের দায়িত্ব পালনে সরকার যে সমস্ত অসহযোগিতা পাচ্ছে সেটা যদি চলতে থাকে, বলবৎ থাকে, তাহলে সরকার তাদের দায়িত্ব পালন করবে কিনা বা তারা পদত্যাগ করবে কিনা সেটা ভাববে, এইরকম কথা উপদেষ্টা পরিষদের বিবৃতিদের থেকে বলা হচ্ছে। তো এই অবস্থায় সরকারের দাবি দেওয়া হচ্ছে যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলো, বৃহত্তম রাজনৈতিক দলগুলো, তারা সরকারকে সহযোগিতা করবে এমন একটা চাওয়া নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আসছে। এখন এই বিষয়ে আমরা দেখেছি যে বিগত এই 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে বাংলাদেশে যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে, বাংলাদেশে যে কোনো সমস্যা সৃষ্টি হলে রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বসছেন। তো এই সেরকম আমরা সেই সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো সামনের দিনগুলোতে সরকারের যে প্রধান মিশন এবং ভিশন, নির্বাচন সংস্কার এবং বিচার, এই বিষয়ে পাশাপাশি দেশকে স্থিতিশীলতা ধরে রাখতে রাজনৈতিক দলগুলো করণীয় কি, তাদের কর্মপরিকল্পনা কি এবং তারা সরকারকে কিভাবে সহযোগিতা করতে পারে, এমন এজেন্ডা নিয়েই আজকের বৈঠক অনুষ্ঠিত হবে। এবং আমরা যতদূর জানি যে ঠিক 7:30টায় বৈঠকটি হবে এবং 7:30টার বৈঠকের জন্য বিএনপির পক্ষ থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির চেয়ারপারসনের গুলশানের যে কার্যালয়, সেখান থেকে বিএনপি প্রতিনিধি দল, আমরা ধারণা করছি সেই প্রতিনিধি দলে 3 থেকে 4 জন থাকবেন, তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন। তারা ঠিক 7:30টায় প্রবেশ করে এখানে বৈঠকটি হবে। তারপরে জামাত ইসলামের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি দল এখানে আসবেন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তাদের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি থাকবেন। আমরা কিছুক্ষণ আগে জেনেছি আরও একটি রাজনৈতিক দল ঠিক 8:30টার সময় তারা আসবেন। জামাত ঢুকবে 8টার সময় এবং 8:30টার সময় ঢুকবে এনসিপির তাদের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে, তারা এখানে আসবে। এনসিপির একটি প্রতিনিধি দল এখানে বৈঠক করবে। আর আগামীকালকেও একটা সর্বদলীয় বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা বৈঠক হতে পারে এমন তথ্য আমরা পাচ্ছি, যদিও সেটা আমরা এখনো নিশ্চিত হইনি। তারপরেও আমরা যেটা জানছি যে কোন কোন এজেন্ডার বিষয়ে কথা হবে। এবং আরেকটি বিষয় এখানে থাকবে যে নির্বাচন, জাতীয় এই যে বড় বড় দলগুলো, তাদের পক্ষ থেকে একটা দাবি দেওয়া বা চাওয়া আছে যে নির্বাচনের একটা রোড ম্যাপ। সরকারকে সহযোগিতার পাশাপাশি দলগুলোও সরকারের কাছ থেকে একটা কর্মপন্থা জানতে চাইবে বা কর্মপরিকল্পনা জানতে চাইবে যে নির্বাচনের রোডম্যাপ নিয়েও এই সরকার কি ভাবছে। মোটামুটি এই এজেন্ডাগুলো নিয়ে এটা হবে এবং আমরা মোটামুটি এটাও নিশ্চিত যে দলগুলোর পক্ষ থেকেও ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে পদত্যাগ না করেন, এই সরকার মোটামুটি তারা যাতে চালিয়ে যান, এমন দাবি দেওয়াও দলগুলোর পক্ষ থেকে আজকে প্রধান উপদেষ্টার বরাবর থাকবে। মনির, তার মানে যে শিডিউলটা আপনি বললেন তাতে আসলে আধা ঘন্টা করে স্লট এক একটা রাজনৈতিক দলের সঙ্গে, তাই তো হবে? সেই আলোচনার সময়টা আধা ঘন্টাই তো থাকবে মনে হচ্ছে। জি, ধন্যবাদ মনির আপনাকে। সরকারের ভেতরে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে কাজ করছেন কয়েকজন উপদেষ্টা, এমন মন্তব্য করে বিএনপির নেতারা সরকারকে বিতর্কিতদের লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছেন। স্মরণ করিয়ে দেন, শূন্যস্থান কখনোই শূন্য থাকে না, জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা সৃষ্টির অবকাশ নেই বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। তারা বলেন, কত দ্রুত গণতন্ত্রের দিকে ফিরতে পারবে দেশ, সেটাই এখন মুখ্য বিষয়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির নেতারা এসব কথা বলেন। বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন। আলোচনায় উঠে আসে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যু, সড়ক অবরোধ ও মেয়র পদে ইশরাকের শপথের মতো সমসাময়িক নানা বিষয়। সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ডক্টর ইউনূসের সফলতা চান তারা, তবে সরকারের ভিতর থেকে তাকে বিতর্কিত করতে কাজ করছেন কয়েকজন উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে, মানুষ তাদের পিছনে আছে। কিন্তু ওনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে, এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না। ইউনূস স্যারকে আপনারা বিতর্কিত করার জন্য এই উপদেষ্টা কাউন্সিলের অনেক সদস্য জড়িত। আজকে কেন আন্দোলন হবে? প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, যারা বাংলাদেশের পরিবর্তন চায় না তারা এই নির্বাচনের বিরোধিতা করছে।
আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি, আমরা তো সঠিক পথেই যাচ্ছি, কারণ আমরা গণতন্ত্র চাই, আমরা তো এটা প্রকাশ্যে বলেছি। এখানে অপরাধটা কোথায়? কাজে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা সৃষ্টি করার কোনো অবকাশ কারণেই তারা যত শক্তি থাকে। রাজধানী নিকুঞ্জেতে এক সেমিনার শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকারের জন্য নির্বাচনের বিকল্প নেই। আমরা কত দ্রুত একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাব বাংলাদেশ, সেইটা হচ্ছে মুখ্য বিষয়, এবং সেটাকে এগিয়ে নিতে গেলে আমরা কত তাড়াতাড়ি নির্বাচনের দিকে যেতে পারবো, এবং তার সমাধান তো আপনি গণতান্ত্রিক অর্ডারে যদি যেতে হয় আপনি নির্বাচন ব্যতীত সেটা তো সম্ভব না। বিএনপি নেতারা সরকারকে কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যমুনার সামনে থেকে খানিক আগে আমাদের সহকর্মী মনির যেমনটি জানাচ্ছিলেন যে জামায়াতে ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ৮টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন ২ সদস্যের প্রতিনিধি দল। গেল কয়েকদিন ধরেই দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এমন খবর ছড়িয়ে পড়ে। আজকের আলোচনায় এসব বিষয় ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এর আগে গত ২৮শে নভেম্বর সংস্কার এবং নির্বাচন সহ সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল। এর ঠিক পর রাত ৮:৩০টায় জাতীয় নাগরিক পার্টির সাথে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেখানে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এদিকে আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে যোগ দিয়ে মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে বিচলিত না হলেও সতর্কভাবে পর্যবেক্ষণ করছে তার দল। জামায়াত নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চায় না, কারণ তিনি প্রতিপক্ষ নন, সরকারের অভিভাবক। এ সময় সকল রাজনৈতিক দলের প্রতি অন্তর্বর্তী সরকারকে সহায়তার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। তিনি আরো বলেন, কারো কোনো বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী যেন বিতর্কিত না হয়। দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে সরকারকে আহ্বান জানাবে দলটি। দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা প্রিয় দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা প্রবাসে আছেন সবাইকে বিচলিত করে তুলেছে। আমরা বিচলিত না হলেও এদিকে সতর্ক দৃষ্টি রাখছি। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর প্রধান উপদেষ্টার সাথে তাদের দূরত্ব কমতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে শুধু সমস্যায় পড়লেই নয়, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণে শীর্ষ দলগুলোর সাথে সরকারকে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। বলছেন, নির্বাচন সংস্কার এবং গণহত্যার বিচার ইস্যুতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরলে রাজনৈতিক অস্থিরতা কমবে। আর এই জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল এবং জুলাইয়ের আত্মত্যাগের কথা মাথায় রাখার পরামর্শ বিশ্লেষকদের। দায়িত্ব নেয়ার পর থেকে আন্দোলন এবং দাবি পূরণে ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের রোডম্যাপের দাবিতে দূরত্ব সৃষ্টি হয়েছে বিএনপি সহ অন্যান্য দলগুলোর সাথেও। এর সাথে যোগ হয়েছে করিডর ও চট্টগ্রাম বন্দর ইস্যু। এত কিছুর মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল পদত্যাগ করতে চান প্রধান উপদেষ্টা। সমসাময়িক সমস্যা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি ও জামায়াত ইসলামী। আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমতে পারে এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবকিছু একটা অনিশ্চয়তা সৃষ্টি করে এবং আমরা জানি না কিভাবে এটার পরিণতি কি, কিন্তু আমি আশা করি সবাই মিলে কতগুলো মৌলিক বিষয় ঐক্যমত্যে পৌঁছবে রাজনৈতিক দল এবং সরকার, যার ফলে যে কাজটা আমরা করছি, যে প্রক্রিয়াটা চলমান আছে, সেই প্রক্রিয়াটা একটা যৌক্তিক সমাধানে পৌঁছবে। এটা একটা ক্রাইসিস এবং ক্রাইসিস স্বাভাবিক, ক্রাইসিস থেকে উত্তরণ ঘটবে যদি নির্বাচনের
বিষয়ে সরকার একটি সুস্পষ্ট সিদ্ধান্তে চলে আসে। বিচার এবং সংস্কার এইটা তারা কতদূর পর্যন্ত যেতে পারবেন, এটার একটা মিনিমাম আউটলাইন থাকা দরকার, যে আমরা ডিসেম্বরের মধ্যে এইটুকু করতে পারবো বলে আশা রাখছি। এই কথাগুলো বললে আমার মনে হয় না যে আর কোনো ক্রাইসিস থাকার কথা। বিশ্লেষকরা মনে করেন রাজনীতি, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। রাষ্ট্রের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বড় স্টেক হোল্ডার। রাষ্ট্রের স্বার্থে দলগুলোকে দায়িত্বশীল হওয়ার এবং জুলাইয়ের আত্মত্যাগ স্মরণে রাখার পরামর্শ বিশ্লেষকদের। অ্যাডভাইজারি কমিটি এরা তো আর পলিটিক্যাল লিডার না, এরা তো প্রফেশনালস, যে কারণে তারা বারবার ভুল করছে। পলিটিশিয়ানদের সাথে আলাপ করলে এই জিনিসটাকে কাটিয়ে ওঠা সম্ভব ছিল, কিন্তু উনি যখন সমস্যায় পড়ে তখন ডাকে। এইটা রাইট অ্যাপ্রোচ না আর কি, বরং আপনার একটা কন্টিনিউয়াস থাকা দরকার, আলোচনার মধ্যে থাকা দরকার। সবাই যেন আমরা দায়িত্বশীলতা, আমাদের ভবিষ্যৎ বংশধরদের কথা এবং যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মত্যাগের কথা চিন্তা করে আমরা যেন সিদ্ধান্তগুলো নেই। যত দ্রুত দলগুলো একমতে পৌঁছবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা তত সহজ হবে বলে মনে করেন ঐকমত্য কমিশনের সদস্য। এটা আমাদের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচিত করবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনের পর স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত বলে মনে করে এনসিপি। বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণার আহ্বান জানিয়েছে দলটি। সরকারের দুই উপদেষ্টা এনসিপির কেউ নয় বলেও এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন দলের নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে জরুরি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। এই অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণা করার আহ্বান জানান। সরকারের দুই উপদেষ্টা এনসিপির কেউ নন বলেও দাবি করেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না, তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। সব পক্ষের সাথে আলোচনা করে প্রধান উপদেষ্টা নির্বাচনের দিকে অগ্রসর হবেন বলে আশা করেন নাহিদ ইসলাম। ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত বলেও মনে করেন এই এনসিপি নেতা। অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাজনীতিতে ১/১১-র আভাস দেখা যাচ্ছে। সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে ডিসেম্বর থেকে ২৬ জুনের মধ্যে নির্বাচন সম্ভব। বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১-র আভাস আমরা লক্ষ্য করছি। ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা বলা হয়েছে, আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর যদি আমরা লক্ষ্য করছি, ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা বলা হয়েছে, আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর যদি সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে, এই সময়কালের মধ্যেই বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকে দৃশ্যমান করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হতে পারে। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনকালীন নয়, গণ অভ্যুত্থানের সরকার বলে মনে করেন এনসিপি নেতারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে যেন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নতুন দল সংগঠিত করতে কিংবা জোট গঠনের জন্য সময় দিতে রাজি নয় জনগণ। নির্বাচন বাধাগ্রস্ত কিংবা প্রতিরোধের ক্ষমতা কারো নেই। বগুড়ে তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সংস্কার প্রয়োজন, তবে সব সংস্কারের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, সরকারের সমালোচনা করলেই বিএনপির উপর দোষ চাপানো হয়।
বগুড়া থেকে রুবেল হাসানের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। বৃষ্টি ভেজা সমাবেশ, বৃষ্টির মধ্যেই নেতাকর্মীরা ঠায় দাঁড়িয়ে বগুড়া সেন্ট্রাল মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের এই সমাবেশ শুরুর কথা ছিল বিকেল ৩টায়। ৪টার পর শুরু হয় সমাবেশ। দিনের শুরু থেকেই রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে ভিড় করেন সমাবেশস্থলে। চট্টগ্রাম ও খুলনার পর বগুড়ার এই সমাবেশ থেকে তরুণদের কাছে নির্বাচনের প্রয়োজনীয়তা ও বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার ভাবনা তুলে ধরে দলের ৩ তরুণ সংগঠন। ৩১ দফা যদি বাস্তবায়িত হয়, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সকল দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। জনগণকে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রণয়নে বাংলাদেশের জনগণের পাশে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে সেই তরুণদের উপরে আমরা আস্থা রেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমাবেশে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দাবি করেন, ছাত্র উপদেষ্টাদের কারণে অন্তর্বর্তী সরকারের ভুল হচ্ছে, যা শোধরানো দরকার। ডক্টর ইউনূস সাহেবের হয়েছে কি, তিনি শুধু ছেলেদের নিয়ে না, ছেলের বয়সী নয়, নাতির বয়সী অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে এবং এই ভুলটা আসলে শোধরানো দরকার। রাজনৈতিক দল তো সমালোচনা করবেই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, হাসিনা পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন নস্যাতের ষড়যন্ত্র চলছে। তারা যেসব পরিবর্তনের কথা বলছেন ৩১ দফা তার সবগুলো নিয়ে আছে প্রায়, কিন্তু সব সংস্কার করে ফেলার জন্য এই সরকার প্রতিষ্ঠা হয় নাই। আমরাও বলেছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার জরুরি, সেই সব সংস্কার আলোচনার মাধ্যমে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিই। ডিসেম্বরের পর নির্বাচনের কারণ জানতে চান বিএনপির এই নীতি নির্ধারক। বলেন, নতুন দল সংগঠিত করতে কিংবা কারো ঐক্য করার জন্য সময় দিতে রাজি নয় জনগণ। কোন কোন দল অন্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে, তাদের ঐক্য করার জন্য সময় দরকার। এই সময় দেওয়ার জন্য আমরা নির্বাচন অপেক্ষা করব? আমি বিশ্বাস করি আপনারা রাজি থাকলে এটা বাধা দেওয়ার, এটা প্রতিরোধ করার ক্ষমতা এই দেশে কারো নেই, কখনো ছিল না, আগামীতেও থাকবে না ইনশাআল্লাহ। বারবার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে উল্লেখ করে নেতারা শহীদদের ঋণ পরিশোধে সকলকে সচেতন ও সংগঠিত থাকার আহ্বান জানান। মাঠে প্রবেশ করার যে দুটি গেট রয়েছে, বগুড়া সেন্ট্রাল মাঠের এই সমাবেশে যোগ দিচ্ছে রংপুর এবং রাজশাহী বিভাগের তরুণ নেতাকর্মীরা। একেবারে উত্তরের জনপদের প্রান্তিকের নেতাকর্মীরা যোগ দিয়ে এই সমাবেশকে জানান দেওয়ার চেষ্টা করেছে আগামীতে তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচন রাজনৈতিক সরকার হবে, জবাবদিহিমূলক সরকার। তাদের আমি বলতে চাই, আগামীতে তারা আমরা এই যমুনা পাড়ের মানুষ হবে উৎপাদনশীল এবং উন্নয়নমুখী। যমুনা পাড়ের মানুষ। বগুড়া। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দ্রুততম সময়ে আয়োজন করা, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত এবং সাম্য হত্যার বিচারে ৩ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। শনিবার দুপুরে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়ে সেখান থেকে একটা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় তারা। কলাভবন, হলপাড়া প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আব্দুল কাদের আজকের মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে সময় বেঁধে দেন। দিন যত যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার পরিবেশ ততটা খারাপ দিকে যাচ্ছে। সাম্য ভাইয়ের হত্যার 11 দিন হবার পরেও এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিরাপদ ক্যাম্পাসের কোনো প্রস্তাবনা আমাদের সামনে হাজির করতে পারে নাই। আজকের দিনের মধ্যে ডাকসু তফসিল ঘোষণা করতে হবে, আজকের দিনের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন ঘোষণা করতে হবে। আর কোনো তালবাহানা নয়, আর কোনো দেখি নয়। আবার যদি তালবাহানা করেন আবারও ক্যাম্পাস অনিরাপদ হবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক জানায়, মোয়াজ্জেম হোসেন এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির এবং টেন্ডার বাণিজ্য সহ নানান অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিদেশ গমনের নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নেয় দুদক। এর আগে 22 মে বৃহস্পতিবার বেলা 11:30 থেকে 1:45 পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে সংস্থার একটি দল মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং চেয়ারম্যানের অপসারণের স্পষ্ট ঘোষণা না থাকায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। রাজস্ব ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে সেখানে। আন্দোলনকারীরা বলছেন 4 দফা দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এনবিআর সংক্রান্ত সংশোধনের যে ঘোষণা দিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন কর্মকর্তারা। বলছেন, মূল 4টি দাবির বিষয়ে সুস্পষ্ট ঘোষণা আসলে কর্মসূচি প্রত্যাহার করা হবে। আজ এলসি স্টেশন এবং কাস্টমস হাউস ছাড়া সকল রাজস্ব অফিসে কর্মবিরতি চলছে। এতে সেবা গ্রহীতারা বিড়ম্বনায় পড়েছেন। স্বাদ আছে, সাধ্য নেই, আবার সাধ্য থাকলেও নেই জনবল বা স্থান। এমন বাস্তবতায় কোরবানি আসলে চিন্তার ভাঁজ পড়ে নগরবাসীর একাংশের কপালে। তাদের সহযোগিতা এগিয়ে এসেছে কয়েকটি খামার, যেখানে পশু পছন্দের পর টাকা জমা দিলেই কোরবানিদাতার দায়িত্ব শেষ। ঈদের দিন গ্রাহকের উপস্থিতিতে কোরবানি শেষে ঘরে পৌঁছে যাবে ভাগের মাংস। কোরবানি নিয়ে এমন বিশেষ আয়োজনের খবর জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। আমির হামজা শাতিল বছর 7 আগে ছোট্ট পরিসরে রাজধানীর কল্যাণপুরে গড়ে তোলেন পশুর খামার। আচ্ছা, হইছে পানামা। কোরবানিতে ছোট ও মাঝারি আকারের পশু সরবরাহের জন্যই শাতিলের এই উদ্যোগ। ঈদুল আজহায় নগরবাসীর পছন্দের শীর্ষে থাকে ছোটখাটো পশু। সংকট হয় কসাই নিয়েও। এমন ভাবনা থেকেই 3 বছর আগে নিজ খামারে করেন ভাগে কোরবানির ব্যবস্থা। আমি প্রচুর রিকোয়েস্ট পেতাম গত 7-8 বছর আগে যে ভাই কুরবানিতে আমাদেরকে 4-5 জন মিলে একটা গরু দিয়ে দেন। তা উনি ওই 5 জন নিয়ে আসতো। কোনো সময় ওই 5 জনের ভিতরে কারো বাজেট 10,000, কারো 20,000, কারো 17,000 মিলে না। তখন এই অভিজ্ঞতা থেকে আমরাই বাইর করলাম যে তাহলে আমরা একটা অ্যামাউন্ট ফিক্স করে দেই, একটা গরু ফিক্স করে দেই। 7 জনের জন্য একটা গরু ভাগা হবে 20,000 টাকা বা 18,000 টাকা। 7 জনকে আমরাই স্লটার করে ভাগ করে দিব, ওনারা নিয়ে চলে যাবে। আর্থিক মূল্যে উদ্যোগটির ব্যাপকতা অনেক। শাথিল জানালেন, এই প্রক্রিয়ায় কোরবানির জন্য প্রতি ভাগে গুনতে হবে 15 থেকে 20,000 টাকা। পার্শ্ববর্তী মসজিদের যে ইমাম আছেন বা এখানে যারা আসলে ইসলাম সম্পর্কে বুঝেন বা জানেন, এই ধরনের মানুষ আছেন, ওনারা স্লটার করেন। আর সবচেয়ে বড় কথা, যার গরু আমরা কোরবানি করছি ওনারাই উপস্থিত থাকেন। সো ওনাদের ভিতরে অনেক ধার্মিক মানুষ আছে, ওনাদের ভিতরে অনেক যোগ্য মানুষ আছে, ওনাদেরটা ওনারাই কোরবানি করতে চান। নির্ঝঞ্ঝাটভাবে কোরবানির ব্যবস্থা আছে ভাটারার সোলমাইদ এলাকার নর্থ বেঙ্গল ডেয়ারি ফার্মেও। চলতি বছর ভাগে কোরবানির জন্য এই খামারে প্রস্তুত 2 দাঁতের শতাধিক গরু। ওজন ভেদে গরুকে করা হবে 5 থেকে 7 ভাগ। আমি কোন গরুটা কুরবানি দেবো, কোন গরুটা ওনাদের শেয়ার পাবেন, উনি এসে দেখে যেতে পারবেন। চয়েস করার ওনার সেই সুযোগ আছে। এবং কুরবানির সময়টা আমি ওনাকে বলে দিই। ঈদের জামাতি যে আমাদের ইমাম সাহেব, উনি শরীয়ত মোতাবেক যেভাবে কুরবানি করার সবার সামনে ওইভাবে কুরবানি করি। ওইভাবে আমরা মাংস বন্টন করে শরীয়ত অনুযায়ী আমরা মাংসটা ওনাকে আমরা ধরিয়ে দিই। খামারিরা জানান, কোরবানির আগেই খামারে এসে পশু বুকিং দিতে হবে গ্রাহকের। টাকার অনুপাতে প্রতি ভাগের বিপরীতে গ্রাহকের জন্য বরাদ্দ থাকবে 12 থেকে 20 কেজি পর্যন্ত মাংস। প্রফেশনাল কসাই দিয়ে গরুটা কোরবানি করার পর কাটাকাটি যত কাজ আছে সেটা করা হবে এবং গরুর যা মানে গরুর ভুঁড়ি, মাথা, কলিজা, ফ্যাপসা, পায়া সব কিছু সমান 7 ভাগে ভাগ হবে এবং আমাদের এখান থেকে যত রকম ব্যাগ ট্যাগ আদার্স যত সার্ভিস লাগে সব আমরা আমাদের এখান থেকে প্রোভাইড করা হবে। ভবিষ্যতে নগরবাসীর চাহিদার কথা মাথায় রেখে এমন উদ্যোগের পরিসর আরও বাড়ানোর চিন্তা আছে খামারিদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থান থেকে 41 জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
আর এরপরই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় বাহিনীটি। বাড়ানো হয় টহল সহ অভিযান। গত 24 ঘন্টায় 41 জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় আটক করা হয়েছে। আর গত এক মাসে আটক হয় 2000-এর বেশি। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত মোট 14,485 জনকে আটক করা হয়েছে বিভিন্ন অপরাধের অভিযোগে। ফের সিলেট এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 33 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারি সীমান্ত এলাকা দিয়ে 12 জনকে পুশ ইন করে বিএসএফ। বিকেলে তাদের ভুরুঙ্গামারি থানায় হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। এ সময় কামাত আঙ্গারিয়া ভাসানির মোড় থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতরা জানায় পুশ ইনের জন্য কদিন আগে থেকেই তাদের সীমান্ত এলাকায় জড়ো করা হয়েছিল। এর আগে সকালে সিলেটের কানাইঘাট সীমান্তের সনাতন পুঞ্জি এলাকা দিয়েও 21 জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়। বিজিবি 19 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় আগে থেকেই টহল জোরদার ছিল। কিছু মানুষের আনাগোনা দেখে তাদের আটক করে বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে 12 জন পুরুষ, 4 জন নারী এবং 5 শিশু রয়েছে। এর আগে চলতি মাসে 14 মে একই উপজেলার 8 গ্রাম সীমান্ত দিয়ে 16 জনকে পুশ ইন করেছিল বিএসএফ। দেশে আবারও 111-এর মতন পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে। ফরিদপুরে এমন মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রহমান। দুপুরে জেলা প্রেস ক্লাবে জনতার সংলাপ অনুষ্ঠানে কথা বলেন তিনি। জেলা কমিটি গঠনের উদ্দেশ্যে সভায় উপস্থিত ছিলেন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এ সময় আব্দুর রহমান বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি বন্ধ না হলে জুলাই আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে। জুলাই বিপ্লবে সম্পৃক্ততা না থাকলে জাতীয় নাগরিক পার্টির কমিটি থেকে তাদের বিরত রাখার আহ্বান জানান স্থানীয় নেতারা। রাজনীতি নিয়ে পাবলিক ফোরামে কথা বলার এখতিয়ার নেই আইন শৃঙ্খলা বাহিনীর, এই মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে নাটোরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় ব্যারিস্টার ফুয়াদ বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হলো যে সরকার ক্ষমতায় থাকবে তাদের হুকুম মেনে চলা, আর এটাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অভ্যাস হওয়া উচিত। সেখানে পাবলিক ফোরামে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলা ঠিক নয় বলে মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক। প্রধান সেনাপতির বরাতে বেশ কিছু বক্তব্য আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে। এটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আইএসপিআর এর থেকে দেওয়া হয় নাই। আমরা যদি মনে করি যে ওটা উনি বলেছেন সেই রকম সাপেক্ষেই আমরা রেসপন্স করব আর কি। ঈদ উল আজহা আসন্ন, এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। যমুনা ফিউচার পার্কের আউটলেটগুলোয় শনিবারও ছিল ক্রেতাদের ভিড়। এই ঈদে কোরবানি বেশি প্রাধান্য পেলেও পরিবারের জন্য পোশাক প্রসাধনীও কেনেন অনেকে। ঈদ যত ঘনিয়ে আসবে কোরবানির প্রস্তুতিও জোরদার হবে, তাই কেনাকাটার পর্ব আগেভাগেই সেরে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকে। ঈদ উপলক্ষে তাই যমুনা ফিউচার পার্ক সেজেছে উৎসবের সাজে। প্রতিটি আউটলেটে শোভা পাচ্ছে নতুন সব কালেকশন। গত ঈদের চাহিদা সম্পন্ন পোশাকও থাকছে কোনো কোনো ফ্যাশন হাউসে, আর সেই সাথে থাকছে ক্রেতাদের জন্য আকর্ষণীয় সব মূল্য ছাড়। আন্তর্জাতিক খবরে নজর দেবে এবার। বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপে 390 জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া এবং ইউক্রেন। চলতি মাসে তুরস্কে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সম্মেলনে বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয় দুটি দেশ। চুক্তির প্রথম ধাপে যুদ্ধ চলাকালীন আটক হওয়া সবচেয়ে বেশি সংখ্যক বন্দি বিনিময় করল তারা। 270 সেনা সদস্য এবং 120 বেসামরিককে মুক্তি দিয়েছে উভয় দেশ। শর্ত অনুযায়ী 1000 জন করে বন্দি বিনিময়ে সম্মত হয় মস্কো, কিয়েভ। জানা গেছে শনি এবং রবিবার আরও কিছু সংখ্যক জিম্মি বিনিময় করা হবে, তবে ঠিক কতজনকে মুক্তি দেওয়া হবে সেই সংখ্যা প্রকাশ করা হয়নি। ট্রাম্প প্রশাসন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্বে নিজ ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় বিদেশি শিক্ষার্থীরা। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বহু ছাত্রছাত্রী গ্রাজুয়েশন নিয়ে পড়েছেন চিন্তায়, যদিও শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রিন্সেস এলিজাবেথ বা ডাচেস অব ব্রাভেন্ট বেলজিয়ামের সিংহাসনের প্রথম নারী উত্তরাধিকারী তিনি। একই সাথে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির শিক্ষার্থী। তবে সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার ইস্যুতে রাজকুমারী শিক্ষাঙ্গনে আর ফিরবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে বেশিরভাগ বিদেশি শিক্ষার্থীর কাছে হার্ভার্ডই তীর্থস্থান। বহু বছরের পরিশ্রমের পর সেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পান সাধারণ পড়ুয়ারা। এই শিক্ষা প্রতিষ্ঠান ঘিরেই তাদের স্বপ্ন আর ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা। ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্তের ফলে উৎকণ্ঠায় দিন কাটছে এসব বিদেশি শিক্ষার্থীর।
15 বছরের পরিকল্পনা আর দুটো মাস্টার্স করার পরে হার্ভার্ডের সুযোগ পাই। এই সিদ্ধান্ত সবকিছু এলোমেলো করে দিল। তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন চোখের সামনেই ধ্বংস হবে। এখানে লেখাপড়া শেষে প্রফেসর হতে চেয়েছিলাম, সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। এখন সেই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করতে হচ্ছে। ভবিষ্যতে এই দেশে শান্তিতে থাকতে পারবো কিনা সেটাই সংশয়। ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তে আতঙ্কিত সেখানকার ছাত্রছাত্রীরা। মেধাবৃত্তি আর দীর্ঘদিনের জমানো অর্থ দিয়ে হার্ভার্ডে পড়তে আসা এসব শিক্ষার্থীদের দিন কাটছে অনিশ্চয়তায়। এর জন্য প্রস্তুত ছিলাম না। অনেকেই বছরের পর বছর ডলার জমিয়ে ভর্তি হন, অনেকে শিক্ষাবৃত্তি পেয়েছেন, সেগুলো এখন শুধুই দুঃস্বপ্ন। ভবিষ্যতের চিন্তায় ভীত আর উদ্বিগ্ন। বিদেশি শিক্ষার্থীরা মেধা ও কাজ দিয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে সাহায্য করছে, কিন্তু ট্রাম্প প্রশাসন সেটা কোনোভাবেই বুঝতে চায় না। যুক্তরাষ্ট্র প্রশাসনের এমন পদক্ষেপে হার্ভার্ডের মর্যাদা, আয় এবং জনপ্রিয়তাকে হ্রাস করবে, এমন অভিমত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এই ছিল আমাদের আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।